অনলাইন জুয়ার ভয়াল থাবা শহর থেকে গ্রামে বিভিন্ন অ্যাপে রাতারাতি ধনী হওয়ার প্রলোভন। রংপুরে লোভে পড়ে নিঃস্ব অনেকে, কঠোর ব্যবস্থার সঙ্গে সচেতনতার তাগিদ। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, প্রশ্ন সহজ হওয়ায় স্বস্তি। সিসি ক্যামেরায় নজরদারি, দিনাজপুর বোর্ডে অংশ নিচ্ছে 1,81,000 শিক্ষার্থী। গোবর থেকে এলপিজির বিকল্প বায়োগ্যাস তৈরি, বড় পরিসরে চালু হলে চাহিদা পূরণ হবে 83 লাখ পরিবারের, বাড়তি মিলবে জৈব সার। এবং দীর্ঘদিন ধরে বন্ধ র্যাবিস ভ্যাকসিন সরবরাহ, লালমনিরহাটে জলাতঙ্কের রোগী বাড়লেও মিলছে না সরকারি ওষুধ, বাইরে থেকে কিনতে অতিরিক্ত অর্থ ব্যয়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শহর থেকে গ্রামে অনলাইন জুয়ার ভয়াল থাবা, বিভিন্ন অ্যাপে দেয়া হচ্ছে রাতারাতি ধনী হওয়ার প্রলোভন। রংপুরের লোভে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে আরও সচেতন হতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। টাকা ডিপোজিটে 699 টাকা বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনলাইন জুয়ার শত শত অ্যাপ, যেখানে প্রলোভন থাকছে রাতারাতি ধনী হওয়ার সহজ উপায়। নগর থেকে প্রত্যন্ত গ্রামে স্মার্টফোন আর প্রযুক্তির সহজলভ্যতায় এই নেশায় এখন আসক্ত নানা বয়সী মানুষ। নাম প্রকাশ না করার শর্তে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, চাইলেও এই ফাঁদ থেকে বের হতে পারছেন না তারা। কেউ ধ্বংস করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, জমানো টাকা, অনেকে ঋণের জালে জর্জরিত। লাভের জন্য খেলি, আর এভাবে খেলতে খেলতে মনে করেন যে 5-7 লক্ষ টাকার মতো লস করছি। কালকে আমার লাভ হলো, আজকে আমি আবার খেলতেছি। এভাবে কিন্তু দেখছি অনেকেই ধ্বংস হচ্ছে। রংপুরের রবার্টসনগঞ্জ এলাকার এই তরুণ অনলাইন জয়ে আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। পরিবারের সহযোগিতায় সেই পথ থেকে ফিরতে পারেন, তবে অনেকেই শেষ পর্যন্ত ফিরতে পারেননি। একবেলা দুজনের মানুষের কথাগুলো শুনতেছি, তারপর আমাকে ধার ঋণ শোধ করতে হচ্ছে। এগুলো এত কষ্ট যে করতেছি, কিসের জন্য করতেছি? একটা ভুলের কারণে। ভুলটা আমার কি ছিল? এই জুয়াটা খেলা। এই সকল সামাজিক নেতিবাচক কালচারগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবার জন্য আমরা কার্যকর পন্থা আবিষ্কার না করি, তাহলে আসলে এই সমাজ দিনকে দিন অন্ধকারের গভীরে নিপতিত হবে। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এই সংখ্যা 2027 সালের মধ্যে 2 কোটির বেশি ছাড়াতে পারে। ক্রিমিনালকে আইডেন্টিফাই করলাম, তাকে ধরলাম এবং তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আমরা পেলাম, লেনদেনের তথ্য পেলাম। তাকে যখন আদালতে সোপর্দ করা হয় সকালবেলা, বিকালবেলায় জামিনযোগ্য ধারার কারণে সে বের হয়ে চলে যায়। প্রযুক্তিবিদদের পরামর্শ, নেটওয়ার্ক ব্লক সহ অনলাইন জুয়ার সাইট থেকে অর্থ লেনদেন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কিছু অ্যাপস তৈরি করা যেতে পারে সফটওয়্যারটা দ্বারা, যেগুলো আনওয়ান্টেড ওয়েবসাইট সেগুলোকে ব্লক করে দিবে। গুগল ট্রেন্ডের তথ্য বলছে দেশের সবথেকে বেশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রংপুর বিভাগে এবং সবথেকে কম সিলেটে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠান আলফা টেকের প্রতিষ্ঠাতা অনিন্দ রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আমরা প্রতিবেদনটি করতে গিয়ে দেখেছি শুধু শহরে না এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনলাইন যে জুয়া সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং যার হাতেই বলা চলে যে একটি স্মার্টফোন আছে তারাই কিন্তু এই ইন্টারনেটের যে সহজলভ্যতা সেটিকে ব্যবহার করে তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন, এবং বিশেষ করে তরুণদের সংখ্যা বেশি। আমরা আজকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আনিন্দুর রহমান। তার কাছে একটু সরাসরি আলোচনা যেতে চাই। আসলে যে বলা হচ্ছে যে এসব সাইট কিংবা অ্যাপ অবৈধ, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? আচ্ছা, মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা তো করা হচ্ছে। টেকনোলজি এত দ্রুত আপডেট হচ্ছে এবং এই ধরনের জুয়ার সাইটগুলোর কোনোটাই কিন্তু বাংলাদেশ থেকে অপারেট হয় না, এটা দেশের বাহির থেকে অপারেট হয়। আর বাংলাদেশের নেটওয়ার্ক যদি আপনি ব্লক করেন, তাহলে কতগুলো নেটওয়ার্ক ব্লক করবেন সেটা তো আপনাকে আইডেন্টিফাই করার সময় লাগবে, এবং সেই নেটওয়ার্কগুলোকে আবার ওভারকাম করার জন্য আবার ভিপিএন আছে, মিরর সাইট আছে, ডার্ক সাইট আছে, সেখান থেকে অ্যাক্সেস করা যায়। মানে সহজলভ্যতা এত বেশি হয়ে গেছে যে একজন মানুষ চাইলে 5 মিনিটের মধ্যেই সেই ব্যারিয়ারগুলো ব্রেক করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে
তারা জুয়ায় খেলছে আর কি। আমরা একটা বিষয় দেখছি, আপনি বলেন সহজলভ্যতা, এই জায়গাটাতে আমরা দেখছি যে 10 টাকা থেকে শুরু করে যারা বিট সাইটগুলোতে ঢুকছে বেটিং করতে পারছে, মানে এত সহজে ঢোকা যায়, কিংবা তাদেরকে কারাই বা নিয়ন্ত্রণ করছে, এবং তারা বলছে যখন তারা এটি খেলে এক ধরনের আসক্ত হয়ে পড়ে, সেই সাইটগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এটি আসলে কেমন, কিভাবে আসলে এই সাইটগুলো তৈরি করে? আচ্ছা, এখানে আপনি দুই টাইপের প্রশ্ন করেছেন। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মানে যারা সিগারেট খায়, যারা আসক্ত, তারা তো ওই সিগারেট খাওয়া দেখলেই সেখানে তার অনুরণন তৈরি হয়, মস্তিষ্কের ডোপামিন হরমোন নিঃসরণ হয় এবং সেটাই করবে আর কি। তেমনই সিগারেট যেমন আসক্তি বা অন্যান্য নেশারা যেমন আসক্তি, এই গেম খেলাটাও তেমনই আসক্তি। ওখান থেকে এই ইনকাম করব, এই সাইকোলজির উপর প্যাটার্ন করেই কিন্তু আসলে বেসিক্যালি এই গেমগুলোও তৈরি করা হয়, যে একটু উইন করবেন, এই যে উইন করছেন, আবার হুট করে হেরে গেলেন, তারপর আবার উইন করার যে ইচ্ছা, এটা সাইকোলজিক্যাল প্যাটার্নকে আসলে হ্যাক করেই এই ধরনের গেমগুলো তৈরি করা হয়। সেটা বলা যায় যে তাদের সফলতা। কিন্তু এটা সমাজের যে অবক্ষয় হচ্ছে, এখানে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা হয়তো বা খুব ভালো হলেও লোকাল এরিয়াতে, মানে রুরাল অঞ্চলগুলোতে এটার অ্যাক্টিভিটি কিন্তু সেভাবেই নেই, ওইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে না। অ্যাক্টিভিটিজের কথা বলছেন, এটি আসলে আমরা দেখছি তরুণরা আসক্ত হয়ে পড়ছে, এবং সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আমরা দেখছি যে অনলাইন জুয়ায় আসক্ত। সেক্ষেত্রে হলো যে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশেষ ক্যাম্পেইন কিংবা গণসচেতনের বিশেষ কার্যক্রম নেওয়া জরুরি কিনা? না, সেটা তো অবশ্যই। আপনি যখনই কোনো কিছু একটা জিনিসকে অবৈধ ঘোষণা করতে চাইবেন, যেটা কিছু কিছু দেশে লিগ্যাল, কিছু কিছু দেশে ইলিগ্যাল, তখন কিন্তু আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে, মানুষের মস্তিষ্কের মধ্যে তৈরি করতে হবে যেটা টেবু, এটা একটা খারাপ জিনিস, এটা একটা অবৈধ জিনিস, এটা একটা, তখন হবে কি, আর এই জিনিসগুলো তৈরি করতে হবে কিন্তু পরিবার থেকে, একেবারে বাবা মা থেকে শুরু করে তারা যে স্কুলে যায়, যে বন্ধু বান্ধবদের সাথে, যে কলেজে যায়, মাদ্রাসা যায়, যেখানে কোচিং সেন্টারে যায়, এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের ওই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা এবং মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটা যে খারাপ, এই জিনিসটা সাইকোলজি তার মস্তিষ্কে ঢুকাই দিতে হবে, তখন তারা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তো প্রযুক্তিবিদ, আমি একটা বিষয় জানতে চাই, যারা এই অনলাইন জুয়া খেলছেন সবার সাথে আমি কথা বলেছি, কেউ কিন্তু জিততে পারে না, মূলত তারা আসক্ত থেকেই খেলে, নেশা থেকেই খেলে, আসলে জেতার জন্য খেলে, জিততে পারে না। আসলে এই গেমের প্যাটার্নগুলো কি সেভাবেই তৈরি করা? আচ্ছা, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। যেহেতু আমরা টেকনোলজির লোক, আমাদের কোম্পানির কাছে অনেক সময় কিন্তু জুয়ার সাইডের মানে রিকোয়ারমেন্ট আসে যে আমাদের একটা জুয়ার সাইট করে দেন। এটা সিম্পল একটা, মানে এরা অ্যালগোরিদম ফলো করে, এবং কখন আপনাকে জেতাবে, কখন আপনাকে হারাবে, এরা এটা বোঝে, এবং আপনার টাইম তারা বলছেন যে এভাবেই তৈরি করা হয় গেমগুলো। আমরা আলোচনা করছিলাম অনলাইন জুয়া থেকে পরিত্রাণের উপায়, সরকার, সমাজ, রাষ্ট্র সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং একই সাথে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে হবে। সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনায় এই ছিল বিষয়বস্তু, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আনন্দ রায়। আমরা ছিলাম রংপুরে, সেখানে নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আলফা টেকের প্রতিষ্ঠাতা অনিন্দ রায়। আমরা সেই আলোচনাটি দেখছিলাম। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটা কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দিনাজপুর বোর্ডে এবার অংশ নিচ্ছে প্রায় 1,82,000 শিক্ষার্থী। কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। আসন বিন্যাস দেখে নিজ নিজ কক্ষে বসছে শিক্ষার্থীরা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দেশের 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। দিনাজপুর বোর্ডের আওতায় এবার রংপুর বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন 1,81,854 জন। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। প্রশ্ন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ভালো ফলের আশা সবার। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি হবে, পরে যখন প্রশ্ন পাইলাম তখন তুলনামূলক সহজ পেয়েছি। ইনশাআল্লাহ A+ পাবো। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল, এমসিকিউটা একটু হার্ড ছিল। মেয়ের পরিস্থিতি ভালো আছে, ইনশাআল্লাহ আশা করছি যে ভালো হবে। আমার মতে কি পড়াশোনা করলে পরীক্ষা যতই কঠিন হোক না, কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন ও নকল ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কেন্দ্র। প্রত্যেকটা সেন্টারের সিসি ক্যামেরার আওতায় রয়েছে, এবং এই ফুটেজগুলো আমরা প্রতি 1 সপ্তাহ পর পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করব। সমস্ত ইনভিজিলেটরদের সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো রকমের কোনো অনিয়ম সহ্য করা হবে না। আগামী 20 মে শেষ হবে এসএসসি পরীক্ষা, লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। তারিফ রহমান, সময় সংবাদ।
বিভাগীয় সময়ে আরও থাকছে, ঠাকুরগাঁওয়ে বিষক্রিয়ায় এক খামারের ৩,০০০ মুরগির মৃত্যু, পূর্বশত্রুতায় বিষ প্রয়োগের অভিযোগ, বিচার দাবি। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সংকট মোকাবিলায় বিকল্প হতে পারে বায়োগ্যাস। শুধুমাত্র গরুর গোবর থেকে পূরণ হতে পারে ৮৩ লাখ পরিবারের গ্যাসের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নিলে নিজেই গ্যাস উৎপাদন করতে পারবে মানুষ। বাড়তি হিসেবে পাওয়া যাবে জৈব সারও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভর গাইবান্ধার গৃহিণী মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। পাতলি কালি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুল আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় ৮ থেকে ২০,০০০ টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। মাত্র ৪০ থেকে ৪৫,০০০ টাকা খরচ করে ৩ থেকে ৪টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে 2টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, একটি গরু দৈনিক 10 থেকে 15 কেজি গোবর দেয়। 2 থেকে 3টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো, পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গরুর সংখ্যা 2.5 কোটি, যেখান থেকে প্রায় ৮৩ লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর হাসপাতালে বন্ধ র্যাবিস ভ্যাকসিন সরবরাহ। এ কারণে জেলায় জলাতঙ্কের রোগী বাড়লেও মিলছে না সরকারি বিনামূল্যের ওষুধ। বাইরে থেকে কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। আমিরুল ইসলামের ছবিতে সুফিয়ান আল হাসানের রিপোর্ট। এটি লালমনিরহাট সদর হাসপাতাল। আধুনিক চিকিৎসার সব সুবিধা থাকলেও বর্তমানে হাসপাতালটিতে দেখা দিয়েছে জলাতঙ্কের টিকার সংকট। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসছেন এখানে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সরকারিভাবে না পেয়ে 5 জন মিলে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এতে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনরা। বিড়াল কামড় দিয়েছিল, তো আমি আজকে একটু আগে আসছিলাম, আসি দেখলাম যে এখানে ভেতরে ঢুকছিলাম, ভেতরে কথা বলে ভ্যাকসিন নাই। এখানে এসে দেখি আসলে এই ধরনের কোনো ইঞ্জেকশন এই হাসপাতালে নাকি সাপ্লাই নাই। যে সরকারি মেডিকেলে সবকিছুই ফ্রি সার্ভিস দেওয়া হয়, কিন্তু এখানে এসে দেখি যে ফ্রি দিচ্ছে না, ওনারা টাকা নিচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ সময় ধরে সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে তারাও। বাজেট স্বল্পতায় কর্তৃপক্ষও নিরুপায়। এই ভ্যাকসিনটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী দিচ্ছি, কিন্তু পাচ্ছি না, কারণ তারা একটা যে প্রজেক্টের মাধ্যমে এটা ক্রয় করতো সেই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। এটা নিজস্ব ব্যবস্থাপনায় ক্রয় করার জন্য আমাদের নির্দেশনা আছে, কিন্তু নিজস্ব ক্রয় করার জন্য যেটা বাজেট, এই বাজেট স্বল্প থাকার কারণে আমরা ক্রয় করতে পারতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে অন্তত 500 জন রোগী বহির্বিভাগে ভ্যাকসিন নিতে ভিড় করেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। বিভাগীয় সময় আরও থাকছে। প্রতি বছরই ভাঙছে কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্রের তীর। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। বর্ষার আগেই সুরক্ষা নিশ্চিতের দাবি। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির আশ্বাস। নীলফামারীতে ভোগান্তির আরেক নাম কমিউনিটি ক্লিনিক। চাহিদা মতো ওষুধ না থাকা সহ রয়েছে অনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। দরজায় তালা, বাইরে অপেক্ষায় রোগী। একটু পর সেবাদানকারী গিয়ে ক্যামেরা দেখে তড়িগড়ি খুলে দিলেন কমিউনিটি ক্লিনিকের দরজা।
এই অবস্থা নীলফামারীর সব কয়েকটি কমিউনিটি ক্লিনিকের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 27 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় চিকিৎসা নিতে গিয়ে ফিরে যেতে হয় রোগীদের। আসার কথা 9টা জায়গার ভিতর আসে 11টা 11:30টার দিকে, আর 1টা বাজিলেই আর এখানে থাকে না। ওষুধের কথা কইলে কয় কি পালাও, টাকা যদি 5 টাকা না থাকে তাহলে কাছে টাকা নাই, তোর ওষুধও নাই। আমরা যদি এখানে আসি ওষুধ না পাই তাহলে এটা রাখার কি দরকার, সরকার এটা বন্ধ করে দেব। অভিযোগ আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। 9টায় আসার কথা, অনেক সময় 10টায় আসে। এই বিষয়গুলো নিয়ে আমি নক করছি এবং এদেরকে শোকজের আওতাও নিয়ে আসছি, অনেক জায়গায় স্টেপও নিছি। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক সেবা নিশ্চিতে নীলফামারীর প্রতিটি ইউনিয়নের 3টি ওয়ার্ড নিয়ে 195টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ঠাকুরগাঁওয়ে খামারে বিষ প্রয়োগ করে 3000 ব্রয়লার মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে সদর উপজেলার ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে খামারে গিয়ে মুরগি মরে পড়ে থাকতে দেখেন মালিক আবু সাইদ। একসঙ্গে প্রায় 3000 মুরগি মারা যাওয়ায় দিশেহারা তিনি। মঙ্গলবার সকালে সাইদ দাবি করেন পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগে মুরগিগুলো মেরে ফেলা হয়েছে। তার খামারে 3টি শেডে প্রায় 7500 ব্রয়লার মুরগি ছিল। প্রতি বছরই ভাঙনের শিকার হয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা সহ বিভিন্ন নদী পাড়ের মানুষ। এজন্য বর্ষার আগেই অরক্ষিত পাড় সুরক্ষিত করার দাবি তাদের। অবশ্য আগামী বর্ষায় ভাঙন মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাদশা সৈকতের পাঠানো তথ্য, জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। বর্ষা মৌসুম আসলেই উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান 5 নদ নদীতে ভাঙন দেখা দেয়। সে সময় ঘরবাড়ি সরানোর সময়টুকুও পান না নদীপাড়ের বাসিন্দারা। বছরের পর বছর ধরে ভাঙনে নদীগর্ভে বসতভিটা ও জমি চলে গেলেও রোধে নেই সরকারি কোনো উদ্যোগ। 500 বাড়ির মতন আজকে শেষ হয়ে গেছে ভাঙিচুরি। পানি হইলে কুম্বলা ভাঙি যায়, কোলাই যাবো না যাবো না ভাসি যাবো তা কর হয়নি। এ অবস্থায় অরক্ষিত পাড়ের 19টি পয়েন্টে ভাঙন রোধে 1 লাখ জিও ব্যাগ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ আমরা বরাদ্দ পেলে আমরা দ্রুত টেন্ডারের মাধ্যমে সাপ্লাই নিয়ে নিব এবং যেখানে যখন প্রয়োজন হবে সেভাবে ব্যবস্থা নিতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রবাহিত 16 নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ 5টির দুপাড়ের 308 কিলোমিটার অরক্ষিত হয়ে পড়ে আছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গ্রীষ্মের শুরুতেই চাপে পড়েছেন ঠাকুরগাঁওয়ের মৎস্য চাষিরা। প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে নদী, নালা, খালবিল ও পুকুর। নিচে নেমে যাচ্ছে পানির স্তর। এতে মৎস্য উৎপাদনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে তাদের। এই অবস্থায় বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগ। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেখে মনে হলেও এটি ছিল পুকুর। খরতাপে পানি শূন্য এখন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁয়ের অধিকাংশ পুকুর, নদী, নালা, খালবিল ও জলাশয়ের এখন বেহাল দশা। এতে জমিতে পানি দিতে পারছেন না কৃষকেরা। প্রতিনিয়ত শ্যালো মেশিন দিয়ে পানি দিতেছি, তবুও পানি ধরে রাখা যাচ্ছে না। এইভাবে মাছ চাষ করলে তো কৃষক একদম লসে পড়ে যাচ্ছে। এখন লেয়ারটা একটু নিচে, এই জন্য বোর্ডিংটা বেশি করতে হয়। যেটা নিচা মাটি ওইটা হয়তো 1 দিন বা 2 দিন চলে, কিন্তু আর এগুলো টাঙ্গা মাটিগুলো যেগুলো যে বালু মাটি, এগুলো আমাদের প্রতিদিনই পানি দিতে হয়, তাতে আমাদের খরচ অনেক বেশি। তবে সংকট নিরসনে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তর। ভূপরিস্থিত যে পানি আছে সেটার ব্যবহারটা আমাদেরকে বাড়াইতে হবে এবং সেটার ধরে রাখার, ভূপরিস্থিত পানিটা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য হচ্ছে যে আমাদের খালগুলো খনন করা যেতে পারে, আমাদের নদীগুলো খনন করা যেতে পারে। স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5টি উপজেলায় 36টি নদী এবং 16,000-এর বেশি দিঘি, পুকুর ও জলাশয় রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনলাইন জুয়ার ভয়াল থাবা। শহর থেকে গ্রামে বিভিন্ন অ্যাপে রাতারাতি ধনী হওয়ার প্রলোভন। রংপুরের লোভে পড়ে নিঃস্ব অনেকে। কঠোর ব্যবস্থার সঙ্গে সচেতনতার তাগিদ। এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। প্রশ্ন সহজ হওয়ায় স্বস্তি। সিসি ক্যামেরায় নজরদারি। দিনাজপুর বোর্ডে অংশ নিচ্ছে 1,81,000 শিক্ষার্থী।
এবং গোবর থেকে এলপিজির বিকল্প বায়োগ্যাস তৈরি বড় পরিসরে চালু হলে চাহিদা পূরণ হবে ৮৩ লাখ পরিবারের, বাড়তি মিলবে জৈব সার। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজিন। ধন্যবাদ এমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।